দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমানারা তামান্না। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। একটি অপারেশন বা অস্ত্রোপচার মানেই আমরা ভাবতাম একটি বড় কাটা দাগ, একটি দীর্ঘ বিশ্রাম, দীর্ঘমেয়াদী জটিলতা। সেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে একটি কেহোল সার্জারি বা ছোট্ট ছিদ্রর মাধ্যমে সার্জারি পুরো বিষয়টিকেই আসলে অন্যরকম করে দিয়েছে মানব জীবনকে। সেই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো দর্শক, আধুনিক চিকিৎসা বিজ্ঞান ল্যাপারোস্কোপি এই বিষয়টি নিয়ে। এবং এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমার সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার সেলিনা আক্তার। তিনি বর্তমানে কর্মরত আছেন লেক ভিউ ক্লিনিক, ল্যাপারোস্কোপি ও ম্যাটারনিটি সেন্টার গুলশান 2 এবং ম্যাডাম সান্ধ্যকালীন রোগী দেখছেন গুলশান ল্যাবরেটরিতে। ম্যাডাম অনেক স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। ধন্যবাদ তোমাকে। ম্যাডাম আমি যেটা বলছিলাম যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই যে ল্যাপারোস্কোপি টার্ম বা এই কেহোল সার্জারি, ছোট ছিদ্রর মাধ্যমে সার্জারি আমাদের এই অস্ত্রোপচারের ধারণাটিকেই অন্যরকম করে দিয়েছে। একটু শুরুতেই আপনার কাছ থেকে জেনে নেব আসলে ল্যাপারোস্কোপি সার্জারির আসলে মানেটা কি? ল্যাপারোস্কোপিক সার্জারি একটা অত্যাধুনিক সার্জারির যে একটা ফর্ম, সেটা আমরা বলতে পারি। যুগের পরিবর্তনের সাথে সাথে সব কিছুরই তো পরিবর্তন হয়। যেমন আমরা যে মোবাইল ফোনটা ইউজ করি সেটা অনেক আগে বড় সাইজ ছিল, অনেক ছিল না, ফাংশন ছিল না, সেটা আমাদের কাছে এসছে। যেমন কম্পিউটার, সেটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক তেমনি চিকিৎসা বিজ্ঞানে আমরা অপারেশন আগে করতাম পেট কেটে, এখন সেটা আমরা করছি না। আমরা যেটা করছি ছোট্ট ছিদ্র 5 মিলিমিটার 10 মিলিমিটার। আমি যদি সহজ ভাষায় বলতে যাই, এই সার্জারির আরও কিছু নাম আছে। যেমন এটাকে বলা হয় মিনিমাল এক্সেস সার্জারি, মানে ছোট্ট এক্সেস দিয়ে বড় কাজ করা, অথবা বাটন হোল সার্জারি। আর যেটা সায়েন্টিফিক নেম সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি। ল্যাপারোস্কোপ মানে হচ্ছে আমাদের একটা টেলিস্কোপ থাকে, ছোট্ট ক্যামেরা, যে ক্যামেরার মাধ্যমে আমরা পেটের ভিতর যাই, দেখি এবং সেভাবে আমরা পেটের ভিতরে পেট না কেটে কাজ করে আসি। এটাই হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি এবং এটা আধুনিক বিজ্ঞানের একটা চমৎকার একটা আবিষ্কার। এই ল্যাপারোস্কোপিক সার্জারির সময় আমাদের সামনে একটা টিভি মনিটর থাকে, মনিটরে দেখি আমরা কাজ করি। আমরা যারা ল্যাপারোস্কোপিক সার্জন বলে থাকি যে আমরা আসলে রিয়েল সার্জারি করি না, আমরা সার্জারি করি ইমেজের উপর, মানে সার্জারি অন ইমেজ দেখে দেখে যে সার্জারিটা করি সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি। জি, অনেক সুন্দর করে বলেছেন ম্যাডাম। আমরা জানি আপনি একজন গাইনোকোলজিস্ট, স্ত্রী এবং প্রসূতি রোগ দুটোরই বিশেষজ্ঞ। যেহেতু আপনি গাইনি ফিল্ড নিয়ে কাজ করেন, একটু জানতে চাও আসলে এই গাইনি ফিল্ড থেকে বা গাইনোকোলজিক্যাল অপারেশনের ক্ষেত্রে আসলে ল্যাপারোস্কোপির ভূমিকা কী বা কী কী করা হয় এখানে? আচ্ছা, এখানে আমি একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি। এই যে ল্যাপারোস্কোপিক সার্জারি, হ্যাঁ, আমরা তো সার্জন এবং গাইনোকোলজিস্ট দুই ধরনের সার্জন আছি আমরা। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি যিনি আবিষ্কার করেছিলেন তিনি কিন্তু একজন গাইনোকোলজিস্ট ছিলেন। যদিও গাইনিতে অ্যাডভান্সমেন্টটা পরে এসছে, কিন্তু আবিষ্কার যে করেছে সে কিন্তু একজন গাইনোকোলজিস্ট ছিলেন। তো যাই হোক, গাইনোকোলজিক্যাল সার্জারিতে অ্যাকচুয়ালি যা যা সার্জারি আছে সবই এই ল্যাপারোস্কোপির মাধ্যমে সম্ভব। সার্জারি কী আছে, ডেলিভারি সংক্রান্ত যে ব্যাপারটা সেটা ছাড়া সবই কিন্তু ল্যাপারোস্কোপ দিয়ে হচ্ছে। যেমন সিম্পল যেটা সবাই বললে বুঝবে, জরায়ু অপারেশন, বিভিন্ন কারণে আমাদের জরায়ু অপারেশনে যেতে হয়, সেটা কিন্তু ল্যাপারোস্কোপ দিয়ে সম্ভব। এছাড়া যে জিনিসগুলো আছে, যেমন জরায়ু টিউমার হতে পারে, ওভারিয়ান টিউমার হতে পারে, ওভারিয়ান সিস্ট হতে পারে, তারপর কিছু ইমার্জেন্সি আছে যেমন একটোপিক প্রেগনেন্সি, সেটা হতে পারে। মোটামুটি যা যা অপারেশন আছে সেটা দিয়ে সম্ভব। ল্যাপারোস্কোপিক সার্জারির সাথে আরেকটা সার্জারি আছে আমাদের, যেটা বলি হিস্টোরোস্কোপ। হিস্টোরোস্কোপ হচ্ছে ন্যাচারাল অরিফিস, মানে ভ্যাজাইনা দিয়ে ইউট্রাসের ভিতরে, জরায়ুর ভিতরেও কিন্তু আমরা যদি কোনো টিউমার থাকে, কোনো পলিপ থাকে, সেটাকে আমরা অপারেশন করতে পারি। এবং এছাড়া কিছু সমস্যা আছে, যেমন জন্মগত কিছু প্রবলেম থাকে, ইউটেরাইন সেপ্টাম থাকে, অথবা পরবর্তীকালে সেকেন্ডারি কোনো প্রবলেম হলে যেমন অ্যাডহেশন থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় হিস্টোরোস্কোপের মাধ্যমে করে থাকি। হিস্টোরোস্কোপ আর ল্যাপারোস্কোপ অ্যাকচুয়ালি একই ধরনের, কিন্তু ইনস্ট্রুমেন্ট যেহেতু ডিফারেন্ট ওয়েতে আমরা কাজ করি, দুইটার নাম আলাদা। উপর দিয়ে যখন আমি করি, পেটের উপর দিয়ে আম্বেলিকাস অথবা নাভির উপরে একটা পোর্ট করে ক্যামেরা দিয়ে যখন কাজ করি, ওটাকে আমি ল্যাপারোস্কোপি বলছি। আর যখন সেম ক্যামেরা ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমি ন্যাচারাল অরিফিস দিয়ে যাচ্ছি ইউটেরাসের মধ্যে, তখন আমি যেটাকে হিস্টোরোস্কোপ বলছি। তার মানে আমি কিন্তু সবই কভার করছি, মানে যত ধরনের অপারেশন আছে গাইনিতে, এভরিথিং, সব কিছুই এই ল্যাপারোস্কোপির মাধ্যমে পসিবল, ডেলিভারি ছাড়া, বাচ্চা ডেলিভারি ছাড়া। এটা আসলে খুবই একটি আশার কথা যে
শুধুমাত্র ডেলিভারি প্রসেসটা বাদ দিয়ে আর বাকি সব অপারেশনই আপনারা এই আধুনিক পদ্ধতির মাধ্যমে করতে পারছেন। একটু জানতে চাও ম্যাডাম, যেহেতু শুরুতে আমি বলছিলাম যে এক সময় অপারেশন বা অস্ত্রোপচার মানে আমরা বুঝি একটি বড় কাটা দাগ এবং একটা দীর্ঘ বিশ্রাম, এছাড়া এই ওপেন সার্জারির সাথে আসলে ল্যাপারোস্কোপির পার্থক্যটা কোথায় বা সুবিধা আসলে রোগীর কতটুকু? আচ্ছা, এটা তো অনেক পার্থক্য। ওপেন সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জারির মধ্যে অনেক পার্থক্য। প্রথম পার্থক্য যেটা হচ্ছে, আমাকে পেট কাটতে হচ্ছে না। একটা পেশেন্টের যদি আমি পেট কেটে সার্জারি করি, তাকে মিনিমাম 3 থেকে 7 দিন হসপিটালে তাকে স্টে করতে হয়, এবং যেহেতু বড় কাটা, তার রেস্টের প্রয়োজন আছে, তার সাফারিংস মানে পেইন বেশি, তার মরবিডিটি আমরা যেটা বলি, পরবর্তীকালে তার কাজে ফিরে যাওয়ার যে টাইমিং, সেটাও অনেক বেশি। আর ল্যাপারোস্কোপিক সার্জারি তো এটা ডে প্রসিডিউর। হ্যাঁ, এমনও হয় সকালে আমরা অপারেশন করলে সে রাতে বাসায় চলে যেতে পারে, এবং 2-3 দিন পরে সে কিন্তু তার নিজের যে স্বাভাবিক কাজকর্ম সেখানে চলে যেতে পারে। অ্যাকচুয়ালি ল্যাপারোস্কোপি এবং ওপেন সার্জারি আমি যদি বলি টেকনিকের ডিফারেন্স, অপারেশনে কোনো ডিফারেন্স নাই। যেমন একজনের একটা টিউমার হয়েছে, সেই টিউমার যদি সে পেট কেটে অপারেশন করে, তাহলে তাকে 7 দিন হসপিটালে থাকতে হবে। একই টিউমার আমি যদি ল্যাপারোস্কোপি দিয়ে সার্জারি করি, সে সকালে সার্জারি করে বিকালে বাসায় চলে যেতে পারে। এটা হচ্ছে টেকনিকের ডিফারেন্স। কাজ কিন্তু আমি একই করছি। সুতরাং এইটা থেকে কিন্তু আমি বুঝতে পারছি যে ল্যাপারোস্কোপিক সার্জারি একটা পেশেন্টের জন্য, অথবা আমরা যারা এই যুগে বাস করছি তাদের জন্য কত বড় একটা আশীর্বাদ। 7 দিনের জায়গায় আমি একদিনে বাসায় চলে যাচ্ছি, আমার কোনো সাফারিংস থাকছে না, আমি 24 ঘন্টার মধ্যে কাজে ফিরে যেতে পারছি। আর ওপেন সার্জারিতে আমার 15 দিন 1 মাসের সময় লাগতে পারে। এটা হচ্ছে একদম যেটা মানে তখন পরবর্তীকালেও কিন্তু আমার অনেক সুবিধা আছে। যেমন ওপেন সার্জারিতে অনেক সময় এখানে ইনফেকশন হয়, ইনফেকশন হলে সেটা আবার সেলাই দিতে হয়। অনেক সময় হার্নিয়ার প্রবলেম আমরা শুনে থাকি যে একবার অপারেশন হয়েছে আর হার্নিয়া হচ্ছে, মানে ওই জায়গাটা দুর্বল হয়ে এখন ওটা দিয়ে পেটের যে নাড়ি ভুঁড়ি ওগুলো বের হয়ে আসছে। সেটাও কিন্তু একটা মানে খুবই বিরক্তিকর এবং খুবই মানে যন্ত্রণাদায়ক একটা ইনসিডেন্স একটা পেশেন্টের জন্য। এগুলো কিন্তু হচ্ছে না। মানসিক যে একটা ট্রমা, সেটা হচ্ছে না। এবং আমরা জানি একটা পেশেন্ট যখন অপারেশনের করতে অথবা কোনো ট্রিটমেন্ট নিতে হসপিটালে আসে, ফ্যামিলি মেম্বারদের কিন্তু অনেক সাফারিংস থাকে। আমাদের দেশের হসপিটালগুলো ওরকম না যে 4-5 জন গেস্ট নিয়ে হসপিটালে থাকা যায়। সুতরাং একটা দিন হসপিটালে থাকাও কিন্তু পেশেন্টদের লোকদের জন্য এটা অনেক কাজকর্ম ছেড়ে, অনেক জায়গায় অনেক প্রোগ্রাম থাকে, সেগুলো ছেড়েই তাকে আসতে হয়। সুতরাং ল্যাপারোস্কোপিক সার্জারির সাথে ওপেন সার্জারি আমি অ্যাকচুয়ালি মানে কম্পেয়ার করাটাই আমার কাছে এখন মনে হয় এটা বোকামি, কম্পেয়ার করাই উচিত না। অবশ্যই আপনি যেভাবে বললেন তাতে বোঝা গেল যে সুবিধার বিষয়টাই আসলে অনেক বেশি যদি পেট না কেটে অপারেশন করা হয়। সেক্ষেত্রে একটি প্রশ্ন আসতেই পারে ম্যাম, যাদের আগে পেট কেটে অপারেশন হয়েছে বা আপনি বলছেন যে ডেলিভারি রিলেটেড অপারেশন ছাড়া বাকি সব অপারেশনই করছেন, তাহলে যেই মায়েদের আসলে আগে ডেলিভারি সিজারিয়ানের মাধ্যমে হয়েছে বা যে কোনো অপারেশনই পেট কেটে হয়েছে, পরবর্তীতে তার কোনো অপারেশন লাগলে সে কি ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব কিনা? এটা অবশ্যই সম্ভব। এটা এই যে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে যে এই কোশ্চেনটা তুমি আমাকে করেছো, কারণ আমি তো অনেক ল্যাপারোস্কোপিক সার্জারি করি, এবং আমি যে শুধু সেন্টারে কাজ করি তা না, আমার কাছে ঢাকার বাইরে থেকে এবং বাংলাদেশের অনেক প্রত্যন্ত এলাকা থেকে অনেক পেশেন্ট আসে, এবং সারপ্রাইজিংলি কিছু কিছু পেশেন্টের আমি 15-16তম ডক্টর। হ্যাঁ, কারণ কি অনেকের মধ্যে একটা ইচ্ছা থাকে যে না, আমি পেট কেটে সার্জারি করব না। যারা একবার পেট কেটে সার্জারি করেছে তারা জানে কি সাফারিংস, এবং একবার পেট কেটে অপারেশন করার পর তার যদি আবার 2-3টা অপারেশন পেট কেটে হয়, সেটার সাফারিংস কিন্তু 3 ডাবল হয়, পেন খুব বেশি হয়। যেমন কারো যদি সিজারিয়ান সেকশন হয়ে থাকে, আমার অনুষ্ঠান যারা দেখছে তারা বলতে পারবে যে তাদের প্রথম সিজার থেকে দ্বিতীয় এবং তৃতীয় সিজারে কিন্তু ব্যথা বেশি হয়। সুতরাং এই ব্যথার যে স্মৃতি, এটা কিন্তু কেউ নিতে চায় না, তখন ওরা কিন্তু ল্যাপারোস্কোপি করতেই আসে, এবং অনেক সময় অনেক জায়গা থেকে রিফিউজ হয়, যেটা করা যাবে না। আমি একটুখানি এর পাশে বলে রাখতে চাই, ল্যাপারোস্কোপিক সার্জারি যারা করি আমরা কিন্তু 2 ধরনের ক্যাটাগরি আছে আমাদের মধ্যে। কেউ আছে একদম প্রাইমারি যে কাজগুলো করে। প্রাইমারি কাজ হচ্ছে, আগেই বলেছি ল্যাপারোস্কোপিক সার্জারি একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমরা অনেক অপারেশন করি। তো প্রাইমারি যারা কাজ করে তারা শুধু সিম্পল ওভারিয়ান সিস্ট অপারেশন করে, ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করে, এর মধ্যেই কিন্তু ওরা সীমাবদ্ধ। এটা খুবই দুঃখজনক। ও হয়তো ওদের কাছে যখন পেশেন্ট যাচ্ছে, হ্যাঁ, তখনই হয়তো শুনছে যে এভাবে সম্ভব না, রিপিট সার্জারি থাকলে অপারেশন করা সম্ভব না। এখানে আমি যে ডক্টর বলছে যে সম্ভব না, তাকেও আমি দোষ দিব না।
অ্যাকচুয়ালি আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট লাগে, হ্যাঁ, এবং ইনস্ট্রুমেন্টের দাম অনেক। আমি জাস্ট আমার টেবিলে আমি জাস্ট অল্প কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছি, এক একটা ইনস্ট্রুমেন্টের দাম কিন্তু অনেক। এবং মানে সমস্যা যেটা যে আমি দাম দিয়েও কিন্তু অনেক সময় ইনস্ট্রুমেন্ট পাই না। তো এইগুলার দাম 50 থেকে 60-70 হাজার টাকা এক একটা ইনস্ট্রুমেন্টের দাম। এবং এক একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি 4টা-5টা বেশি সার্জারি করতে পারি না, কারণ এটা নষ্ট হয়ে যায়, অ্যাভেলেবিলিটি নাই, হ্যাঁ আমি পাচ্ছি না। এখন আমাকে আরও বেশি দাম দিয়ে আনতে হচ্ছে, যেহেতু এখন আমরা আগে ইন্ডিয়া থেকে বেশি আনতাম, যেহেতু পাচ্ছি না এখন আমাদের অন্য কোথাও থেকে আনতে হচ্ছে, বেশি চার্জ দিয়ে আনতে হচ্ছে। তো এই সমস্ত কারণে হয় কি অনেক ডক্টর আমাদের দেশে আসলে না, দেশে হয় না। এবং এই ইনস্ট্রুমেন্টের অভাবে অনেক ডক্টর করে কি অ্যাভয়েড করে সার্জারি, যে করেই না, আসলে এত ঝামেলা কে নিবে, পাওয়া যায় না, একে রিকোয়েস্ট করতে হয়, অনেক বেশি টাকা দিয়ে কিনতে হয়, এবং সেই টাকা দিয়ে কেনার পরেও যদি সার্জারি করতে গিয়ে টাকাটা উঠে না আসে, তখন না ডাক্তার আর করতে চায় না। এই সমস্ত কারণে হয়তো অনেক সময় অনেকে শোনে যে 3বার সার্জারি হয়েছে, এটা ল্যাপারোস্কোপিতে সম্ভব না। এটা আসলে একটা ভ্রান্ত কথা, ভুল কথা, সুবিধা হয়তো নাই সেজন্যই বলে। তা আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি আপনাদের ল্যাপারোস্কোপিক সার্জারি করার খুব ইচ্ছা থাকে, আপনারা ভেরিফাই করেন, যদি কোথাও থেকে রিফিউজ হন আরেক জায়গায় দেখেন যে হয় কি না, কারণ সেন্টার টু সেন্টার সব কিছু ভ্যারি করে। আমরা যখন কোনো অপারেশন অথবা কোনো রোগের চিকিৎসা করি, সেটা সাকসেসও কিন্তু একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারে ভ্যারি করে। কারণ কি, ফ্যাসিলিটিস, ইনস্ট্রুমেন্টস এবং অভিজ্ঞ ডক্টর। আমি শুধু ল্যাপারোস্কোপিই করি, আমি কিন্তু অন্য কাজ কম করতে চাই এবং ল্যাপারোস্কোপিটা বেশি করি, যেহেতু আমার ফোকাস ওই দিকে। আমি কিন্তু টাকা পয়সা বেশি লাগলেও ওই জিনিসগুলো কিনে নিয়ে আসি। তো যেখানে কাজ বেশি হয় সেখানে কিন্তু অ্যাডভান্স সার্জারিগুলো হয়, যেখানে অ্যাডভান্স সার্জারি হয় না সেখানে হয়তো রোগীরা হয়তো শুনতে পায় যে অনেকগুলা সার্জারি আছে, সম্ভব না, পেশেন্ট অনেক মোটা, সম্ভব না, পেশেন্টের ডায়াবেটিস, সম্ভব না, এগুলো কথা শোনা যায়। কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারিতে অ্যাকচুয়ালি মোটামুটি সব কাজই করা যায়। জি, এই প্রশ্নটিতে আমি আসতাম ম্যাডাম, আপনি বলছিলেন যে অনেক ক্ষেত্রেই হয়তো বলে দিচ্ছে যে মোটা সম্ভব না, অথবা তোমার ডায়াবেটিস আছে বা প্রেশার আছে, সেই ক্ষেত্রে সম্ভব না। আসলে কি ল্যাপারোস্কোপি করার ক্ষেত্রে এই বিষয়গুলো বাধার কারণ হয় কিনা? একটু বাধার কারণ আছে, কারণ যারা ওবেসিটি বলে আমরা 90 কেজির উপরে যখন একটা পেশেন্টের ওজন চলে যায়, সে সমস্ত পেশেন্টকে কিন্তু আমরা হাই রিস্ক পেশেন্ট হিসেবে ট্রিট করি, বোথ সার্জিক্যালি এবং অ্যানাস্থেসিয়া যে দেয় তার জন্য। কারণ অ্যানাস্থেসিয়া দিতে গেলে যাদের ওজন খুব বেশি, সেখানেও কিছু ডিফিকাল্টিস আছে। আমি যে সার্জন, হ্যাঁ, আমি কিন্তু একা কাজ করছি না, আমার সাথে কিন্তু আরও গ্রুপ অফ ডক্টর কাজ করে, হ্যাঁ, দিস ইজ এ টিম ওয়ার্ক। এখন আমার টিমের মধ্যে আমার অজ্ঞানের যে ডক্টর, অ্যানাস্থেসিওলজিস্ট যে আছেন, হি ইজ অলসো ইম্পর্টেন্ট। সে যদি কোনো পেশেন্টকে অজ্ঞান করতে রিফিউজ করে, আমি কিন্তু সেই পেশেন্টের ল্যাপারোস্কোপি সার্জারি করতে পারবো না। তো সেই ক্ষেত্রে যারা অতিরিক্ত মোটা, তাদের ব্যাপারে যেটা হয়, অভিজ্ঞ অ্যানাস্থেসিয়া ডক্টর লাগে, সেভাবে আমরা অ্যারেঞ্জ করি। এবং সেই যে মানে তার যে ওজন বেশি, তার জন্য কি হয়, পেটের যে চর্বি অনেক লেয়ার থাকে, অনেক উঁচু, মানে এত মোটা লেয়ার থাকে। তো এই লেয়ার ভেদ করে আমাকে যেতে হলে আমার কিন্তু আলাদা কিছু ট্র্যাকার আছে, আমরা যেটাকে বলি, আমরা ছিদ্র করার কিছু পোর্ট আছে, সেগুলো আলাদা পাওয়া যায়, সেগুলো অনেক কস্টলি, তখন আমাকে সেগুলো ইউজ করতে হয়। হ্যাঁ, কারণ নর্মাল যে পোর্ট সেটা দিয়ে কিন্তু স্বাভাবিক সবার করে থাকে, কিন্তু যখন 80 কেজির উপরে চলে যায়, অথবা দেখা যায় যে 70 কেজি 65 কেজি, কিন্তু অনেক সময় অনেকের পেটের চর্বি খুব বেশি থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়, বাট সম্ভব। জি, এবং অ্যানাস্থেসিয়ার কথা বলছিলেন, এই বিষয়টি নিয়ে শুনবো ম্যাডাম। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি থেকে ফিরে এই আলোচনায় ফিরছি। আমরা শুনছিলাম ল্যাপারোস্কোপি নিয়ে, এবং আপনি বলছিলেন যে কাদের ক্ষেত্রে আসলে ডিফিকাল্টি আপনার ফেস করতে হয়, এবং অ্যানেস্থেসিয়ার একটা কথা আসলো, সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন আসেই, ওপেন অপারেশন করতে যেই ধরনের অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হয়, ল্যাপারোস্কোপিতেও কি সেম অ্যানেস্থেসিয়াই আপনারা দিয়ে থাকেন, নাকি অন্য কোনো প্রিপারেশন বা অপারেশনের আগে কোনো প্রিপারেশনের প্রয়োজন রয়েছে? না, সার্জারির জন্য যে বেসিক যে রিকোয়ারমেন্টগুলো একই, কিন্তু একই। তো আমরা জাস্ট সার্জারির আগে একটা পেশেন্ট সার্জারির জন্য ফিট আছে কিনা এটা দেখার জন্য আমরা কিছু রুটিন টেস্ট করে থাকি, হ্যাঁ, তো সেই টেস্টগুলো আসলে করতে হয়। তো ল্যাপারোস্কোপিক সার্জারি আসলে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করি, কিন্তু যদি কোনো পেশেন্টের জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য কোনো রিস্ক ফ্যাক্টর থেকে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু স্পাইনাল দিয়েও করতে পারি, এটা কোনো সমস্যা না। অ্যানেস্থেসিয়ার টেকনিক কিন্তু একই রকম,
কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমরা যেহেতু একটা পেটের মধ্যে গ্যাস ঢুকাই, সেই গ্যাসের জন্য হার্টে একটু চাপ পড়ে, ফুসফুসে একটু চাপ পড়ে, সেই ক্ষেত্রে অ্যানাস্থেশিয়া যে দিবে তাকে একটু এক্সপার্ট হতে হয়। আমাদের তো মনিটর থাকে, মনিটরে সব কিছুই দেখা যায়। তো টেকনিক একই, শুধুমাত্র আমরা তখনই জেনারেল অ্যানাস্থেশিয়া দেই না যদি কারো রিস্ক ফ্যাক্টর থাকে সেই ক্ষেত্রে। জি ম্যাডাম, গ্যাসের কথা যেহেতু আসলো, একটি প্রশ্ন কিন্তু খুব আসে এই ল্যাপারোস্কোপি অপারেশনের ক্ষেত্রে, যে গ্যাস বলতে আমরা জানি পেটে যখন আপনারা ল্যাপারোস্কোপি করেন সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেটে দেয়া হয়, সেই গ্যাসের কোনো প্রভাব আসলে শরীরে থাকে কিনা? হ্যাঁ, আমরা যখন অপারেশন করি আমরা পেটের মধ্যে গ্যাস ঢুকাই, সেই গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সুবিধা হচ্ছে এটা দাহ্য না। দাহ্য মানে হচ্ছে এখানে আগুন জ্বলবে না। আমরা জানি অক্সিজেন ছাড়া কিন্তু আগুন জ্বলতে পারে না। কোথাও যদি অক্সিজেন কাট অফ করে দেওয়া হয় সেখানে কিন্তু আগুন নিভে যাবে। কার্বন ডাইঅক্সাইড কিন্তু ওরকম, এটা ওখানে আগুন হয় না, দাহ্য হয় না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা অ্যাবজর্ব হয় না, শরীরে মানে শুষে নেয় না। হ্যাঁ, সেই জন্য ওইটা শুধু ওই যে অপারেশনের ফিল্ড আমার ওটাকে একটু এক্সপ্যান্ড করে দেয়, বড় করে দেয়, একটা রুম ক্রিয়েট করে। রুম ক্রিয়েট করলে আমি সবগুলো জিনিস দেখতে পারি, এবং ওখানে আমাকে কাটতে হয়, বার্ন করতে হয়, সেলাই করতে হয়। তো এই সমস্ত জিনিসগুলো কার্বন ডাইঅক্সাইড দিয়ে করলে অসুবিধা হয় না। এবং আমরা যখন অপারেশন শেষ করি আমরা কিন্তু সমস্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেট থেকে বের করে ফেলি, এবং অপারেশনের পরও আমরা একটা পেটের একদিকে টিউব দিয়ে রাখি, হ্যাঁ, যাতে রেসিডুয়াল কিছু যদি থাকে সেটাও বের হয়ে যায়। তো এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে আসলে ভয় পাওয়ার মতো কিছু না, এটা খুবই সেফ একটা জিনিস, সেই জন্য আমরা এই গ্যাসটা ইউজ করি। জি, একটি আসলে প্রশ্ন না করলেই নয়, আপনি বলছেন যে কাদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করা যায় এবং রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে বললেন। এমন কোনো সিচুয়েশন আছে কি যাদের ক্ষেত্রে আপনারা ল্যাপারোস্কোপি রিফিউজড করেন, বা কোনো রোগীকে আপনি বলবেন যে আপনার ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করা যাবে না, আপনার ক্ষেত্রে ওপেন অপারেশনেই যেতে হবে, এরকম কোনো কন্ডিশন আসলে রয়েছে কিনা? প্রথমেই যে কন্ডিশন সেটা হচ্ছে আমি আগেও বলেছি, যেখানে অ্যানাস্থেশিয়ার একটা ব্যাপার আছে। তো আমরা অ্যানাস্থেশিয়ার ফিটনেসের জন্য অ্যানাস্থেশিয়ার ডক্টরকে পাঠাই। তো অনেক সময় থাকে অনেকের বয়স বেশি, অনেকের হার্ট ডিজিজ থাকে, অনেকের সিওপিডি থাকে, মানে লাংসে কিছু প্রবলেম থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে অ্যানাস্থেশিয়ার যে ডক্টর থাকে উনি আমার সাথে কথা বলেন। তো উনি টাইমিংটা দেখে, যে যদি খুব বেশি টাইম লাগে অপারেশনে তাহলে সেই ক্ষেত্রে উনি রিফিউজ করে যে আপা এটা করা যাবে না, কারণ এত টাইম তার কার্ডিও রেসপিরেটরি কম্প্রোমাইজ হবে, করা যাবে না। এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় আমরা অ্যাভয়েড করি। আদারওয়াইজ অন্য কোনো আসলে সিচুয়েশন নাই যেখানে করা যায় না। জি ম্যাডাম, আজকে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনি বসেছেন এবং শুরুতেই বলছিলেন যে এগুলো বেশ কস্টলি, এবং একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে হয়তো 3-4টির বেশি অপারেশন আপনি করতে পারেন না। একটু জানতে চাওয়া, বা যারা সাধারণ মানুষ আজকে দেখছেন এই আয়োজনটি, এত বড় ইনস্ট্রুমেন্ট দিয়ে আসলে অপারেশন কিভাবে করা হয়, বা পোর্টে কিভাবে ঢোকানো হয় এত বড় ইনস্ট্রুমেন্ট, বা এগুলোর কাজ কি আসলে, যদি যেহেতু আপনি নিয়েছেন একটু আমরা দেখব। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু এই যে আমরা যদি খেয়াল করি এইটার ডায়ামিটার কিন্তু অনলি 5 মিলিমিটার। আমি কিন্তু এইটুকুনি ঢুকাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমার কাজ করার জন্য, আমি এখান থেকেই কাজ করছি। আমি আগেই বলেছি আমরা ল্যাপারোস্কোপিক সার্জনটা কিন্তু রিয়েল সার্জন না, উই ডু সার্জারি অন ইমেজ, মানে একটা ছবি দেখে আমি সার্জারি করি। আমি পেটে ঢুকালাম, এটা কিন্তু আমি দেখছি ওইখানে, তো আমার ঢুকেই এতটুকু। আমি এখানে জাস্ট 2-3টা ইনস্ট্রুমেন্ট এনেছি, এরকম ইনস্ট্রুমেন্ট আমার অনেক আছে। মানে এক একটা সার্জারিতে আমার এক একটা জিনিস ইউজ করতে হয়, এবং এভরিথিং কিন্তু কারেন্ট। হ্যাঁ, আমাকে এনার্জি ইউজ করতে হয়, এই যে ইলেকট্রিসিটি ইউজ করতে হবে। ইলেকট্রিসিটি বাইপোলার, মনোপোলার, ইউনিপোলার অনেক ব্যাপার আছে, এবং সেটার জন্য আমার একটা মেশিন আছে যেটা আমাকে রেগুলেট করতে হয়। হ্যাঁ, এবং এনার্জি কতটুকু যাবে সেটাও আমাকে অ্যাসেস করতে হয়। যদি আমি ঠিকমতো অ্যাসেস না করে বার্ন হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখানে ইনসুলেটর আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি কালো, এখানে যদি একটা স্পট পড়ে অথবা এই যে পড়ে গেল, স্ক্র্যাচ পড়লো, তখনও কিন্তু এটা আমার বাতিল হয়ে যাবে। সুতরাং এই ইনস্ট্রুমেন্টগুলো খুবই সেন্সিটিভ। আমি শুধু 3টা এনেছি, বাকিগুলো আমি বের করে নিই, কারণ ওগুলো আমরা খুব কেয়ারফুলি আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। তো সবগুলো ইনস্ট্রুমেন্ট কিন্তু অনেক কস্টলি, এবং এরকম না যে আমি একবার একটা ইনস্ট্রুমেন্ট কিনলাম আমার সারা জীবন চলবে, এরকম কিছু ইনস্ট্রুমেন্ট নাই আমার। হ্যাঁ, আমাকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হয়, এবং এটা শুধু এতটুকু ঢুকবে, এইটুকুন কিন্তু বাইরে থাকবে। সব ইনস্ট্রুমেন্ট এরকম চিকন চিকন, এবং এইটা দিয়ে আমি কাজ করি, এটা দিয়ে কাজ করি। এখানে একটা 2 হাত থাকে, এই 2 হাত দিয়ে কাটছি, সেলাই করছি, সব কিছু এটা দিয়েই করছি, এবং আমি দেখছি মনিটরে। এটা আসলে খুবই, যেহেতু আমি নিজেও চিকিৎসক, এই জন্য হয়তো আমি অতটা অবাক হচ্ছি না, কিন্তু সাধারণ মানুষ যারা দেখছে, আমার মনে হয় একটি অপারেশন বা অস্ত্রোপচার মানে আমরা জানি ছুরি কাচির বিষয়,
এবং ছুরি কাঁচি দেখে আমরা অভ্যস্ত, সেজন্যই আমি ইনস্ট্রুমেন্টগুলো একটু দেখতে চাচ্ছিলাম যে আসলে এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে অপারেশন করা যায়, এটা অনেকের ক্ষেত্রেই হয়তো মাথায় আসবে না যে কিভাবে অপারেশন আসলে করা হয়। অনেক সুন্দর আজকে একটি আয়োজনে ম্যাডাম দেখিয়ে দিলেন যে কিভাবে ল্যাপারোস্কোপিক মেশিনের মাধ্যমে অপারেশন হয়। এই কাজটি দেখতে দেখতে একটি প্রশ্ন চলে আসলো মাথায় যে ম্যাডাম, অনেক ক্ষেত্রে কিন্তু রোগীরা এসে বলেন যে ম্যাডাম, আমার ল্যাপারোস্কোপি অপারেশন করলে আমার পুরোটা জরায়ু ফেলা যাবে কিনা বা পুরোটা টিউমার ফেলা যাবে কিনা, এত ছোট ফুটো দিয়ে আপনি কিভাবে পুরো এত বড় টিউমার নিয়ে আসবেন? আমি দেখেছি 10 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটারের টিউমারও আপনি অপারেশন করছেন, এত বড় জরায়ুর অপারেশন করছেন, বলছেন 10 মিলিমিটার ফুটো অথবা 5 মিলিমিটার ফুটো। তাহলে কিভাবে এত বড় টিউমার আপনি বের করে নিয়ে আসবেন? পুরোটা আদৌ বের হয় কিনা? আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ল্যাপারোস্কোপিক সার্জারি টেকনিক, তারপরে সাকসেস, এটা সেন্টার টু সেন্টার ভ্যারি করে, সব সেন্টারে একরকম হয় না। এটাও ঠিক তেমনি, এই যে তুমি বললে যে এত ছোট ছিদ্র দিয়ে কিভাবে বের হয়, এটা স্বাভাবিক, এটা সব মানুষের মনে আসার কথা। দিস ইজ টেকনোলজি। আমাদের একটা স্পেশাল মেশিন আছে, যেই মেশিন আমি অপারেশন করলাম, করার পর এই ধরনেরই, এখানে অন্যরকম হয়তো স্ট্রাকচার, এই ধরনের চিকন একটা মেশিন, যেটা আমি বড় যে টিউমারটা থাকে ওখানে আমি এটা লাগিয়ে দিই। লাগিয়ে দিলে ওই মেশিন এটাকে সুন্দর করে ছোট করে কেটে 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 নুডলস যেমন পেঁচিয়ে পেঁচিয়ে থাকে না, ওরকম পেঁচিয়ে পেঁচিয়ে পুরো টিউমারটা চলে আসে, সেটাকে আমরা মর্সিলেটর বলি। তো সেই মর্সিলেটর দিয়ে আমরা অনেক বড় বড় টিউমার নিয়ে আসতে পারি, এবং সেই জন্যই কোনো কোনো সেন্টারে শুনবে যে এখানে এত বড় টিউমার ল্যাপারোস্কোপি দিয়ে করা যাবে না, অর্ধেক করে আসবে, কিছুটা রেখে আসবে। মানে এটা হচ্ছে চূড়ান্ত অজ্ঞতায় যারা থাকে তারা এইসব কথা বলে। অ্যাকচুয়ালি সবই আনা যায়, আমার মেশিন থাকলে আমি সবই করতে পারবো। সার্জন তো অবশ্যই এক্সপার্ট হইতে হবে, কিন্তু তার সাথে যদি একটা মেশিন কম্বাইন না থাকে তাহলে কিন্তু কাজ করা যায় না। তো এই কোশ্চেনটা যেহেতু বারবার করে, আমি তো কাজ করছি 2010 থেকে, ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে 2010 থেকে কাজ করছি, এবং আমি এই সার্জারির উপর ফেলোশিপ, ডিপ্লোমা সব ইন্ডিয়ার দিল্লি ওয়ার্ল্ড ল্যাপারোস্কোপিক হসপিটাল থেকে আমি ফেলোশিপ এবং ডিপ্লোমা দুটাই করেছি। তো অনেকদিন যেহেতু কাজ করি, এই ধরনের কোশ্চেন আমি হাজার হাজার পাই। নাওএডেজ আমি যেটা করছি লাস্ট 10 ইয়ার্স 5 ইয়ার্স ধরে, আমি যাদের পেশেন্ট অ্যাটেন্ডেন্স, যার অপারেশন করছি, রেসপন্সিবল যে থাকে তাকে আমি অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যাই। তাকে আমরা যেভাবে ড্রেস আপ করি, আমরা সবাই জানি অপারেশন থিয়েটারের কিছু সিস্টেম আছে, টিকেট আছে, সেভাবে তাকে আমরা নিয়ে যাই। তো তাকে আমি বসাই, যেহেতু মনিটরে দেখা যায়, তাকে আমি দেখাই যে এই দেখেন ভিতরে টিউমারের অবস্থান এরকম আছে, আপনি এটা ভিডিও করেন। হ্যাঁ, ভিডিও করে তারপরে যখন অপারেশন শেষ হবে তখনও ভিডিও করবেন, করে আপনি বুঝবেন যে আমি পরিষ্কার করেছি কি করিনি। এইটা বরঞ্চ ওপেন অপারেশন যারা করে তারাও কিন্তু দেখাতে পারে না যে আমি অপারেশন পুরোপুরি করলাম কি না, কিন্তু আমরা ল্যাপারোস্কোপিক সার্জনরা কিন্তু দেখিয়ে দেই যে আমরা পুরো অপারেশন করেছি, পুরো পরিষ্কার করেছি, জরায়ু পুরাটা বের করে ফেলেছি। এবং শুধু তাই না, পেটের মধ্যে তো আরও অনেক স্ট্রাকচার থাকে। আমরা বলি মানুষের অ্যাবডোমেনটা হচ্ছে ম্যাজিক বক্স, মানে জাদুর বাক্স, এটার মধ্যে অনেক কিছু আছে। সুতরাং জাদুর বাক্সের মধ্যে আরও কোথায় কী কী আছে সেটাও কিন্তু দেখে আসতে পারি, শুধু দেখে আসতে পারি এটা আমি ভিডিও করে নিয়ে আসতে পারি। তো এখন কিন্তু আমার রোগীদের কাছে আসলে এগুলো এখন শুনি না, যেহেতু আমি করে ফেলি, ওরা এখন বুঝে গেছে। আমার কাছে যারা আসে সবাইকে আমি যেহেতু দেখাই, ওরা ভিডিও করে নিয়ে যায়, দে অল আর হ্যাপি, এবং আমাকে বলে যে আমরা শুনেছি এরকম এরকম, কিন্তু আপনি এত সুন্দর করে দেখিয়ে দিলেন যে আমাদের ট্রাস্টটা আরও বেড়ে গেল ল্যাপারোস্কোপিক সার্জারির উপর। আগে আমি 10 বছর 15 বছর ধরে তো করি, এত হতো না, বাট এখন কিন্তু অনেক সার্জারি হয় আমার ল্যাপারোস্কোপিক। তার মানে কি, মানুষ বুঝতে শিখেছে, যদি কোথাও কোনো রং ইনফরমেশন পায়, ভুল তথ্য পায়, সেটাকেও সে ভেরিফাই করতে পারে। আর একটা চমৎকার জিনিস হচ্ছে ইন্টারনেট এখন সবাই ঢুকে সব কিছু দেখতে পারে। সুতরাং এখানে এখন আসলে মানে ভুল কোনো ইনফরমেশন দেওয়ারও কোনো সুযোগ নেই, নেওয়ারও কোনো সুযোগ নেই। সবার হাতেই টেকনোলজি আছে, সবাই সব কিছু দেখতে পারে। জি, এবং সেই টেকনোলজির সুবিধা হিসেবেই আমরা দেখছি এই ল্যাপারোস্কোপি সার্জারি। যেহেতু এতগুলো আসলে সুযোগ সুবিধার কথা বললেন, একটু জানতে চাওয়া যে এই ধরনের অপারেশন আপনি বলছেন সকালে করে অনেক সময় বিকালেও বাসায় চলে যাওয়া যায়, অথবা একদিনের পরেই বাসায় চলে যাওয়া যায়। সেই রোগীদের আসলে স্বাভাবিক কাজে ফিরতে কতদিন সময় লাগে, অথবা যে একজন ওয়ার্কিং পারসন তার ক্ষেত্রে সে স্বাভাবিক কাজে কতদিন যেতে পারে, অথবা অপারেশনের পরে তার দীর্ঘমেয়াদী কোনো জটিলতার সম্ভাবনা থাকে কিনা? এটা হচ্ছে পেশেন্টের উপর ডিপেন্ড করে। আসলে যারা খুব ইয়াং থাকে পেশেন্ট, হ্যাঁ, তাদের জন্য এটা খুব সিম্পল। ইয়াং একটা ওভারিয়ান সিস্ট হয়েছে অথবা অন্য সামান্য কিছু পলিপ হয়েছে,
ওদের ক্ষেত্রে কিন্তু ওরা উইদিন 48 আওয়ার্স কাজে ফিরে যেতে পারে। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পেশেন্টের আরও কিছু অ্যাডিশনাল প্রবলেম থাকে, যেমন অ্যানিমিয়া থাকতে পারে, অনেক দিন ধরে সাফারিংস হচ্ছে টিউমার নিয়ে। তো অনেক দিন সাফারিংস থাকলে হয় কি ক্রনিক একটা অসুস্থতা চলে আসে, দুর্বলতা চলে আসে, সেই ক্ষেত্রে সে একটু সময় বেশি নিতে পারে। তবে সাধারণত 72 আওয়ার্সের বেশি থাকার কথা না। আর এটা অ্যাকচুয়ালি হিউম্যান পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। অনেকে একটু সাহসী বেশি, মানসিক শক্তি বেশি, অনেকের একটু কম। তো সেই সমস্ত ক্ষেত্রে এটা ভ্যারি করে। তবে বিদেশে যেটা হয়, ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য যে মানে পেশেন্ট আসে ওরা কিন্তু ভর্তি হয় না, ওরা আউট পেশেন্ট বেসিসে করে, মানে ওপিডি। আমাদের দেশে কিন্তু সেটা সম্ভব না, কারণ আমাদের দেশের লোকজন হয়তো মেন্টালি এতটা স্ট্রং না, প্লাস এডুকেশনের দিক দিয়ে এত স্ট্রং না। একটা অপারেশন যখন করবে সেটা সম্পর্কে তার জ্ঞান ধারণা ওটাও হয়তো অত বেশি না। হয়তো আমাদেরই দোষ, আমরা ইনফরমেশন ট্রান্সমিট করতে পারছি না। কিন্তু বাইরের দেশে কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য ভর্তিও করে না, ওরা ডে প্রসিডিউর হিসাবে করে, সকালে করে 6-7 ঘন্টা রেস্ট নেওয়ার পর দেন তারা বাসায় চলে যাচ্ছে। জি, তার মানে আসলে খুব একটা জটিলতা হওয়ার সম্ভাবনা নেই। আরও শুনবো ম্যাডাম ল্যাপারোস্কোপি নিয়ে। এখন একটি বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। বিরতির পর আবারও ফিরলাম ম্যাডাম আপনার কাছে। শুনছিলাম ল্যাপারোস্কোপির আদ্যোপান্ত, আপনি বলছিলেন কিভাবে এখন প্র্যাকটিস করছেন এবং রোগীদেরকে আপনারা অপারেশন থিয়েটারের ভেতরে রোগীর লোক যেতে পারছে এবং অপারেশনটি নিজের চোখে মনিটরে দেখতে পাচ্ছে। এটা একটা অন্যরকম একটা আমি বলবো অনুভূতি রোগীর লোকের কাছে, কারণ আমরা শুনেছি বিদেশে এই ধরনের সিস্টেম রয়েছে, রোগীর লোক মনিটরে তাদের রোগীর অপারেশনগুলো নিজেরাই দেখতে পায় বা কি পরিস্থিতি তার রোগীর জানতে পারে। এটা একটা খুবই সুন্দর বিষয় আপনার এখানে হচ্ছে। একটু জানতে চাও ম্যাডাম, যেহেতু আমাদের দেশের মানুষ একটু বেশি অনুভূতিপ্রবণ, আমাদের যেই মেয়েরা আনম্যারিড রয়েছে তাদের জরায়ুর কোনো অপারেশন হলে বা ওভারিয়ান টিউমার বা এই ধরনের কোনো অপারেশন যদি ল্যাপারোস্কোপির মাধ্যমে হয়ে থাকে, এক্ষেত্রে ওই মেয়ের বা ওই রোগীটির লোকেদের মাথায় প্রশ্ন আসতেই পারে, আমার মেয়েটির যেহেতু বিয়ে হয়নি, পরবর্তীতে বিয়ে হবে, বাচ্চা হবে, তখন সিজারিয়ান লাগলে কোনো সমস্যা হবে কি না একটা ল্যাপারোস্কোপি অপারেশনের পরে অন্য কোনো অপারেশনের ক্ষেত্রে? আনম্যারিড মেয়ে যাদের বিয়ে হয়নি তাদের জন্য ল্যাপারোস্কোপিক সার্জারি বেশি দরকার। কেন? কারণ আমরা আগেও দেখেছি, আমরা যখন অনেক আগে আমি তো অনেক আগে পাশ করেছি, মেডিকেল কলেজে পড়তাম, তখন তো ছিল রোগ, তো ছিল সব সময়, রোগের প্যাটার্ন তো চেঞ্জ হয় নাই, সার্জারির প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তখন দেখেছি অনেক আনম্যারিড মেয়ের একটা ওভারিয়ান টিউমার অপারেশন হয়েছে, অথবা মায়োমেক্টমি হয়েছে, অথবা অন্য কোনো কারণে অ্যাপেন্ডিক্সেক্টমি হয়েছে। তো যেটা আমরা দেখেছি, তো পাত্রপক্ষ বলতো যে এই মেয়ের বিয়ে হয়েছে, ওর সিজার হয়েছে, কারণ পেট কাটা। এখন কোনো বলছে, রোগীর লোক হয়তো বলছে এটা টিউমার, হাসপাতালে কাগজও দেখাচ্ছে, কিন্তু যে পাত্রপক্ষ তারা কিন্তু বিশ্বাস করতে চায় না, যে মিথ্যা বলছে, এই মেয়ের বিয়ে হয়েছিল, এর সিজার হয়েছিল। এটা কিন্তু সাংঘাতিক একটা মানে অসুবিধার ব্যাপার ছিল। তো ল্যাপারোস্কোপিক সার্জারির ফলে যেটা হয়েছে, আমরা সব অপারেশন কিন্তু 5 মিলিমিটার ছিদ্র দিয়ে করছি। তো এই ছিদ্রগুলো কিন্তু ওভার দ্য ইয়ার এগুলো মিশে যায়, কোনো ডকুমেন্টস থাকে না, মানে পেটে কোনো দাগই থাকে না, যার ফলে আনম্যারিড যারা আছে তাদের জন্য তো আমি বলবো মাস্ট, যে কোনো অপারেশন তাদেরকে অবশ্যই ল্যাপারোস্কোপি সার্জারির সাহায্য নিতে হবে। কারণ ফিউচারের একটা ব্যাপার আছে, ট্রাস্টের একটা ব্যাপার আছে, এবং ওদের কাছে কিন্তু ডকুমেন্টসও থাকবে, কাগজপত্র, ভিডিও সবই থাকবে। সো এখানে মিথ্যাচারের কোনো স্কোপই নাই। জি, তার মানে আসলে তাদের ক্ষেত্রে আরও বেশি দরকার। একটু ম্যাডাম খরচের বিষয় বা কস্ট ইফেক্টিভনেস কতটা রয়েছে এই অপারেশনে সেটা জানতে চাইবো, কারণ অলরেডি আমরা দেখলাম আসলে ইনস্ট্রুমেন্টের দাম নিয়ে আপনি বলছিলেন, যেহেতু মেশিনের মাধ্যমে অপারেশন স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে একটু খরচ বেশি হবে। এটা নিয়ে যদি একটু বলেন, আসলে এই খরচ বেশি বা কতটুকু বেশি, বা এই বেশি হওয়ার সাথে রোগীর কতটুকু উপকার আসলে জড়িত? আচ্ছা, রোগীর জন্য ল্যাপারোস্কোপিক সার্জারি তো উপকার মানে এটা আমার বলতে হবে না, এটা যে টেকনিক আছে যারা করেছে এতদিনে মানুষের মধ্যে সব ধারণা চলে আসছে। এখন খরচের যে ব্যাপারটা, সেটা ওই যে বললাম সেন্টার টু সেন্টার ভ্যারি করে। এখন সরকারি হসপিটালে যদি অপারেশন হয় তাহলে খরচ হয়তো কম পড়বে, কিন্তু প্রাইভেট সেক্টরে যখন আমরা কাজ করি তখন খরচ একটু বেশি পড়বে। এখানে আরেকটা কথা আমি খুব দুঃখের সাথে বলতে চাই, যে আমাদের দেশে কোনো মেশিন এখনও তৈরি হয় না। আমাদের পাশের দেশ, সেই দেশ সব বানাচ্ছে, ওরা সবই তৈরি করছে, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানি, কোনো ইন্ডাস্ট্রি, ইভেন সুতাটা পর্যন্ত তৈরি করে না। এক একটা সুতার দাম
3 থেকে 5,000 টাকা। আমরা যেই ভিতরে সেলাইটা দেই ভি-লক এটার নাম, এটার দাম 3 থেকে 5,000 টাকা। এগুলো আমাদেরকে বাইরে থেকে আনতে হয়। তো এই সামান্য সামান্য জিনিসগুলো যদি আমাদের দেশে তৈরি হতো, এই অপারেশনের খরচ অর্ধেকের কমে নেমে আসতো। এখানে আমরা সবাই ডাক্তারদেরকে দোষ দেয়, চিকিৎসা বিজ্ঞানে অথবা হেলথ সেক্টরে যে কোনো প্রবলেম হোক সব দোষ ডাক্তারদের। ডাক্তাররা কষায়, ডাক্তাররা নিষ্ঠুর, ওরা টাকা ছাড়া কাজ করে না, অনেক কিছু। কিন্তু আমরা কিন্তু একটা ছোট্ট একটা জায়গায় কাজ করছি। আমাদের যে কাজের একটা বড় ফিল্ড, এখানে কিন্তু সবই নন মেডিকেল। আরেকটা বিষয় আসলে যেহেতু খরচের বিষয় আসলো, যদি কারো একই সাথে 2-3টা সমস্যা থাকে, এক সেটিংয়ে অপারেশনের মাধ্যমে সেটা সম্ভব কিনা অনেক ক্ষেত্রে, যেহেতু খরচের বিষয় এখানে। হ্যাঁ অবশ্যই, যে আমরা তো করি এরকম। হ্যাঁ, যেমন একটা পেশেন্টের গলব্লাডার স্টোন আছে, হ্যাঁ, সাথে তার একটা ফাইব্রয়েড আছে, হয়তো ওভারিয়ান সিস্টও আছে। মাল্টিপল সার্জারি এক সেটিংয়ে অবশ্যই সম্ভব। আমি যে সেন্টারে কাজ করি এখানে সার্জনও আছেন, তো আমার যদি এরকম দরকার হয়, গলব্লাডারে স্টোন আছে, আমরা কিন্তু একই সেটিংয়ে করে দিই। হ্যাঁ, আবার সার্জন যদি অপারেশন করতে গিয়ে, ধরেন গলব্লাডার অপারেশন করতে গেলে একটা ওভারিয়ান সিস্ট দেখলো অথবা টিউমার দেখলো, আমাকে উনি ডেকে পাঠায় যে এরকম আছে, আমি এটা করে বেড়ে যাচ্ছে, আপনি এটা করে দেন। কিছু পেমেন্ট হয়তো লাগে, সেটার ক্ষেত্রে আমরা অ্যাডজাস্ট করে নেই। কমের মধ্যে আমরা ওই পেশেন্টের, যেহেতু অজ্ঞান করা আছে, সার্জারির একটা প্রসিডিউর সে তৈরি আছে, আমরা কিন্তু একই সেটিংয়ে সবগুলো কাজ করে দিই। টাইম খুব বেশি লাগে না, করে দিতে পারি। এবং সেই ক্ষেত্রে অনেকটা কস্ট এফেক্টিভ হয় রোগীর জন্য। এবং এক সেটিংয়ে যেহেতু 2 বা 3 ধরনের অপারেশন করা সম্ভব, যদি লাগে, যদি প্রয়োজন হয় রোগীর, অবশ্যই যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হয়তো আপনারা করছেন। ম্যাডাম, আপনি আসলে অনেক দিন ধরে এই ল্যাপারোস্কোপি অস্ত্রোপচার করছেন এবং আপনি নিজেও বললেন 2010 সাল থেকে, এবং আপনার অনেক অভিজ্ঞতা থেকেই কিন্তু এখন আপনি একজন এক্সপার্ট সার্জন হিসেবে এই অপারেশনগুলো করছেন। আপনার অভিজ্ঞতাগুলো শুনবো, সফলতার হার সম্পর্কে শুনবো। একটু জানতে চাওয়া, অনেক ক্ষেত্রে আমি নিজেও দেখেছি আপনি ডায়াগনস্টিক পারপাসেও রোগীদেরকে ল্যাপারোস্কোপি সাজেস্ট করে থাকেন। আমাদের রোগীরা কিন্তু বোঝে না যে এটা ডায়াগনোসিসের জন্য, রোগী ভাবছে যে আমাকে অপারেশনই করা হচ্ছে। আসলে এই ডায়াগনস্টিক করার পারপাসটা কি কি ক্ষেত্রে করে থাকেন এবং সেই ক্ষেত্রে সুবিধা কতটুকু হয় রোগীর? আচ্ছা, অ্যাকচুয়ালি অপারেশন, এটা কিন্তু অপারেশনই। আমরা যখন ছোট ছিলাম, মেডিকেল স্টুডেন্ট ছিলাম, তখনও কিন্তু ইনফার্টিলিটির একটা সেক্টর আছে আমাদের দেশে। ইনফার্টিলিটি মানে যাদের বাচ্চা হচ্ছে না, তাদের কিন্তু একটা পর্যায়ে গিয়ে ল্যাপারোস্কোপি করতে হয়। কেন করতে হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওভারিয়ান পলিসিস্টিক ওভারি থাকে, ওভারি দুটো বড় বড় থাকে। তো সেই সময় আমরা দেখতাম পেট কেটেই অপারেশন করতো, করে ওখানে ওয়েজ রিসেকশন করতো, মানে ওভারির যে ভলিউমটা সেটা কেটে কমিয়ে দিয়ে আসতো। সেই জিনিসটাই কিন্তু আমরা এখন করছি, যেটাকে আমরা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি বলছি। ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে 2 ধরনের সার্জারি হয়, একটা হচ্ছে বেসিক আর হচ্ছে অ্যাডভান্স। ওগুলো বেসিক সার্জারি, হ্যাঁ, একদমই 20-25 মিনিটের মধ্যে হয়ে যায়। জাস্ট গিয়ে দেখা যে ইউট্রাস ঠিক আছে কিনা। অনেক সময় টিউব ব্লক থাকে, যেগুলো পার্শিয়াল ব্লক থাকে সেগুলোকে খুলে দেওয়া যায়। টিউবাল পেরিটিউবাল অ্যাডহেশন থাকে, আর্কিটেকচার চেঞ্জ হয়ে যায়, মানে টিউবের সাথে ওভারিটা লাগানো থাকার কথা, মানে ডিম্বাশয়, যেটা অনেক সময় এটা অন্যদিকে থাকে, তখন আমরা এটাকে ডাইভার্ট করে হয়তো ওভারির কাছে এনে দিচ্ছি, আর্কিটেকচার ঠিক করে দিচ্ছি, ওয়াশ করে দিচ্ছি। তারপর কিন্তু প্রেগনেন্সি রেট মাশাআল্লাহ অনেক বেড়ে যায়। এটা হচ্ছে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি। দিস ইজ এ অপারেশন, এটা অবশ্যই অপারেশন, বাট আমরা এখন নাম দিয়েছি এটা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি উইথ ওভারিয়ান ড্রিলিং অথবা হিস্টেরোস্কোপি। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ইনফার্টিলিটি পেশেন্ট যারা থাকে তাদের ক্ষেত্রে, এবং যারা অনেক দিন ধরে ট্রিটমেন্ট পাচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না, তখন আমরা যাই যে কেন হচ্ছে না দেখে আসার জন্য। এই একটা। আরেকটা হতে পারে যে ক্রনিক পেইন, শুধু তার পেটে পেইনই হচ্ছে, মানে কিছুতেই তার পেইন যাচ্ছে না, তখন আমরা একটা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি যে কেন হচ্ছে। আমি এরকম বেশ কতগুলো পেশেন্ট পেয়েছি, হয়তো আগে রিপিট সিজার হয়েছে, অথবা একটা অ্যাপেন্ডিক্সের অপারেশন অথবা ওভারি টিউমার অপারেশন হয়েছে, তার 2-3 বছর পরেই হয়তো তার পেইন, অথবা 6 মাস পর থেকে পেইন। কিন্তু আমি যদি আলট্রাসাউন্ড করি ওখানে কিন্তু আসবে না কিছু। আলট্রাসাউন্ড তো ইমেজ, একটা ইমেজে কিন্তু ওরকম কিছু আসে না। তখন আমরা ল্যাপারোস্কোপিতে গিয়ে দেখেছি সিভিয়ার অ্যাডহেশন মানে একটা জিনিসের সাথে একটা জিনিস চুপকায় থাকা, লেগে থাকে। আমরা যেমন ফ্রিজে মুরগি মাংস রেখে দিলে যেমন একটার সাথে একটা লেগে থাকে, ছাড়ানো যায় না, জিনিসগুলো ওরকম। যখন ওরকম হয় তখন কিন্তু পেইন হয়। তো ওইটাই
গিয়ে দেখা, যে ডায়াগনোসিস করা যে কি হয়েছে, হোয়াট ইজ দ্য রিজন, যাতে পেশেন্টকে সাফারিংস করতে না হয়। ওষুধ খেতে খেতে, পেইনের ওষুধ খেতে খেতে কিডনির 12টা বাজায় ফেলছে, কিন্তু ডায়াগনোসিস হচ্ছে না কেন? সেই জন্য এগুলোকে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি আসলে বলা হয়। জি, তার মানে আসলে ডায়াগনস্টিক বা ডায়াগনোসিসও করা যায় এই ল্যাপারোস্কোপির মাধ্যমে, যেটা বলছি। অ্যাট দ্য সেম টাইম ট্রিটমেন্টও করা যায়। অ্যাট দ্য সেম টাইম ট্রিটমেন্টও করা যায়। যেটা বলছিলাম যে আপনি যে এতদিন ধরে ল্যাপারোস্কোপি করছেন, একটু আপনার অভিজ্ঞতা জানতে চাইবো। কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছে কিনা কখনো ল্যাপারোস্কোপি করে, এবং আপনার এই যে কেসগুলো করার মধ্যে আসলে সফলতার হার কতটুকু, সেই বিষয়টা নিয়েও জানবো। ম্যাডাম, আমাদের আসলে বিরতির সময় হয়ে গেছে। আমি বিরতি নিয়ে ফিরে এসে আপনার এই অভিজ্ঞতাগুলো জানবো। বিরতির পর আবারও ফিরলাম। ম্যাডাম, আপনার কাছে একটু শুনবো আপনার কেস হিস্ট্রিগুলো, এবং কোনো ভালো অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা দুটোই শুনবো। এবং আপনি যে এত কেস করেছেন, আসলে অবশ্যই নিশ্চয়ই কিছুটা হিসাব হয়তো আপনার রয়েছে, বা সব তো মনে রাখা সম্ভব না। সফলতার হার কতটুকু, বা কোনো মনে রাখার মতো কেস আপনি করেছেন কিনা? আচ্ছা, সার্জারির সফলতা হচ্ছে যেই ডিজিজ থাকে সেই ডিজিজটা সরাই ফেললে ওইটাই তো সার্জারির আসলে সফলতা। তো ল্যাপারোস্কোপি সার্জারিতে যেটা মানে কমন যে সমস্যা, সেটা হচ্ছে অনেক সময় অ্যাবডোমেন ওপেন করতে হয়। যদিও খুবই কম, রেয়ার। আমার 15 বছরের লাইফে হয়তো আমি 2টা কি 3টা ওপেন করেছি, এর বেশি না। তখন অনেক ইনস্ট্রুমেন্ট ছিল না। এই 15 বছরে কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্টও অনেক ডেভেলপ হয়েছে, যেটা দিয়ে আমরা অনেক সহজে কাজ করতে পারি। যেমন ব্লিডিংয়ের ব্যাপারটা, অপারেশনে যেটা হয় রক্তপাত বেশি হয়, তো রক্তপাতের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এখন অনেক ম্যানেজেবল স্টেজে চলে আসছে। এই যে আমার সামনে যে ফরসেপগুলো আছে, সবগুলো দিয়ে কিন্তু কাটা যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা দিয়ে কাটলে কিন্তু কোনো ব্লিডিং হয় না, কারণ এখানে একটা এনার্জি আছে, ইলেকট্রিক এনার্জি আছে, যেটা 10 বছর আগে আমার হাতে ছিল না। তখন আমি অনেক ডিফিকাল্টিস ফেস করেছি। মাঝে মধ্যে মনে হচ্ছে ধুর, এই সার্জারি কেন করি, এত সময় লাগে, এত কষ্ট হয়। হ্যাঁ, অনেক সময় মনে হয়েছে গিভ আপ, কিন্তু লেগেছিলাম। হ্যাঁ, নাওয়াডেজ যেটা আস্তে আস্তে কাজ করতে করতে, বাইরে যেহেতু আমি পড়াশোনা করেছি, ওখানেও যে স্টুডেন্ট আমার সাথে তখন ছিল, তাদের সাথে আমার কমিউনিকেশন আছে, যোগাযোগ হয়। তো নতুন নতুন ইনস্ট্রুমেন্ট শুনতাম, খরচ করে নিয়ে আসতাম। হ্যাঁ, তখন হয়তো ভালো একটা শাড়ি কিনি নাই, ভালো একটা গয়না কিনি নাই, ওই ইনস্ট্রুমেন্টে কিনতাম, কারণ ওটার প্রতি যেহেতু আগ্রহ ছিল। কিন্তু এখনকার যুগে কিন্তু অনেক ভালো ইনস্ট্রুমেন্ট চলে আসছে। তো সেটা বললাম কেন, কারণ অপারেশনের সাকসেস কিন্তু ডিপেন্ড করে মেশিনের উপর, টেকনিকের উপরে। আগে অনেক প্রবলেম আমি ফেস করেছি। আগে অনেক সময় মানে যারা অনেক মোটা প্লাস হচ্ছে বড় টিউমারগুলো, ওটা করতে আমার অনেক সময় লাগতো, যেমন 4 ঘন্টা 5 ঘন্টা সময়ও লাগতো। কিন্তু ওই অপারেশনগুলো এখন আমি কিন্তু 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে করে ফেলছি। আর পেশেন্ট সিলেকশন একটা ব্যাপার ছিল, পেশেন্টের যে এডুকেশন, পেশেন্টের যে স্ট্যাটাস, সেগুলো এখন অনেক চেঞ্জ হয়েছে। ওরা এখন বুঝে, সুতরাং ওরা যদি সামান্যতম কমপ্লিকেশন হয়, অনেক সময় পোর্টে কিছু ইনফেকশন হতে পারে, যেমন ডায়াবেটিক পেশেন্ট যারা একটু ফ্যাটি ওবেস, তাদের যেহেতু চর্বি বেশি, চর্বিতে তো ব্লাড সার্কুলেশন কম থাকে এবং ওটা জোড়া লাগে কম। তো সমস্ত ক্ষেত্রে কিছু কিছু ছোটোখাটো ঝামেলা তো হয়ই। তো ওসব ঝামেলা কিন্তু পেশেন্টরা অ্যাডজাস্ট করে নেয়। কাউন্সেলিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পেশেন্টকে কাউন্সেলিং করে নিতে হবে যে এটা সার্জারির সাকসেস এটা ডিপেন্ড করে। কোনো অপারেশন একবার করলে কোনো টিউমার আছে আমাদের, যেমন আমরা বলি চকলেট সিস্ট, এটা আবার আসতে পারে, ফিরে আসতে পারে। যেমন ফাইব্রয়েড ইউটেরাস, হ্যাঁ, আমি একটা অপারেশন করলাম, বড় টিউমার অপারেশন করে নিয়ে আসলাম, সেটার সাথে কিন্তু ছোট ছোট অসংখ্য টিউমার থাকে। ওভার দ্য ইয়ার্স অথবা ওভার দ্য মান্থ এটা কিন্তু বড় হতে পারে। তো এই জিনিসগুলো কাউন্সেলিং করে নিতে হয়। তো এই সমস্ত ডিফিকাল্টিস যে ফেস করি নাই, আমার যে তিক্ত কোনো অভিজ্ঞতা নাই তা না, আছে। হ্যাঁ, কিন্তু সব কিছু মিলে যদি আমি দিন শেষে বলি, অ্যাজ এ ল্যাপারোস্কোপিক সার্জারি করে আমি স্যাটিসফাইড, এবং আমার মনে হয় আমার পেশেন্টও স্যাটিসফাইড, যারা দেখছে তারা বলতে পারবে। এবং আমি হোপফুল, ইনশাআল্লাহ আগামীতে হয়তো আরও ভালো কাজ করতে পারবো। জি, অবশ্যই আমরাও সেই আশা রাখি। একটু এর পাশাপাশি আরও একটি জিনিস ম্যাডাম, আপনি বলছিলেন যে ল্যাপারোস্কোপি করার আগে আপনারা অনেক রকম প্রিপারেশন নেন এবং রোগীটি অ্যানেস্থেশিয়া দেওয়ার মতো ফিট কিনা সেটা আগে আপনারা চেক করে নেন। কোনো ইমার্জেন্সি অপারেশন কি আসলে ল্যাপারোস্কোপির মাধ্যমে সম্ভব কিনা? আমরা অনেক ক্ষেত্রে অনেক ইমার্জেন্সি আসলে রোগীদের হয়ে থাকে জানি, গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি, সেই ক্ষেত্রে কি ল্যাপারোস্কোপি দিয়ে অপারেশন সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। তবে ল্যাপারোস্কোপি দিয়ে ইমার্জেন্সি অপারেশন করার সময় আমরা একটা নীতি যেটা বলি, যে হেমোডাইনামিক্যালি স্টেবল, মানে তার পালস ঠিক আছে কিনা, ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, এই দুটো আমাকে দেখে নিতে হবে। এবং একটা ইমার্জেন্সি আছে আমাদের, যেটাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলি, তার ব্লিডিং
কেমন তার মানে আমরা বলি পেপার হোয়াইট কিনা, হ্যাঁ। তো অনেক সময় পেপার হোয়াইট যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের ল্যাপারোস্কোপি জন্য স্কোপ থাকে না। ওই যে বললাম অ্যানাস্থেসিয়া, সে হয়তো অ্যানাস্থেসিয়া দিলে এই পেশেন্ট ফিরে আসবে না, হেমোডাইনামিক যে সিস্টেমটা সেটা সে ম্যানেজ করতে পারবে না, তখন আমরা করি না, হ্যাঁ। কিন্তু যদি মোটামুটি পালস ব্লাড প্রেশার ঠিক থাকে তাহলে আমরা ইমার্জেন্সি করতে পারি। একটোপিক প্রেগনেন্সি অথবা একটোপিক রাপচার হলে আমরা যে নীতি ফলো করি, হ্যাঁ, এটা আমরা ম্যানেজমেন্ট এবং ইনভেস্টিগেশন অ্যাট দ্য সেম টাইম করি, এবং কুইক এন্ট্রি করতে হবে, কুইক আউট হতে হবে। এখানে অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, হ্যাঁ। কুইক এন্ট্রি আউট না হলে পেশেন্ট কিন্তু বেশিক্ষণ সময় দিবে না। আরেকটা ইমার্জেন্সি সেটা হচ্ছে টিউমার থাকে, ওটা টুইস্টেড হয়ে যায়, প্যাঁচায় যায়, তখন সিভিয়ার পেইন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু করা যায়, অসুবিধা নাই। ইমার্জেন্সি ইমার্জেন্সি ক্ষেত্রে আমরা সময় অনেক টেস্ট করি না, পেশেন্ট পার্টির সাথে আমরা কথা বলে নিই, কাউন্সিলিং করে নিই যে কোনো টেস্ট করার স্কোপ নাই, যদি কোনো সমস্যা হয় দুজনকে শেয়ার করতে হবে। এই যে কথাটা, এটা বলে নিলেই কিন্তু আর কোনো ঝামেলা হয় না, করা যায়। সেই ক্ষেত্রে আসলে কিছু স্কোপ রেখে আসলে রোগীকে আপনারা ডিসিশন নিয়ে থাকেন। আলোচনার অনেকটাই শেষের দিকে ম্যাডাম আমরা আজকের আয়োজনের, যেহেতু আপনার অভিজ্ঞতা এবং অনেক কিছু নিয়ে জানলাম, একদমই শেষে আপনি যদি কিছু বলেন এই ল্যাপারোস্কোপি নিয়ে এবং এর ভবিষ্যৎ কতটুকু, আপনার আর কোনো প্ল্যান রয়েছে কিনা, এবং বাংলাদেশে এই কাজের মাধ্যমে আপনি আসলে রোগীদের কি বলতে চান, একটু আপনার ফিউচার প্ল্যান নিয়েও জানতে চাই। আমার খুব ইচ্ছা এই ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য আমি একটা ট্রেনিং সেন্টার যদি করতে পারতাম, হ্যাঁ, তো সেটার জন্য অনেক পারমিশনের দরকার, অনেক রিসোর্সের দরকার। তো আমার স্বপ্ন আছে, এখনও যদি কেউ শিখতে চায় আমার কাছে মোস্ট ওয়েলকাম। অনেক সময় আমি কয়েকজনকে শিখিয়েছি, ওরা এসছে 2 মাস 3 মাস আমার সাথে কাজ করেছে এবং দে আর ডুইং নাইস, হ্যাঁ। তো এরকম যদি হয় তাহলে ভালো, বড় সেক্টরে যদি হয়। আরেকটা ব্যাপার যেটা আমি অনেক কোম্পানির সাথেও কথা বলেছি, আমাদের আসলে ইনস্ট্রুমেন্টের যে মানে ডেভেলপমেন্টটা সেটা করতে হবে, সেটাও আমার স্বপ্ন। আমি বাইরেও অনেকের সাথে কথা বলেছি, যদি এই ইনস্ট্রুমেন্ট অথবা এই রিসোর্সগুলো আমাদের দেশে ম্যানেজ করা সম্ভব হয় তাহলে সেটা আমি করব আর কি, আপাতত এইটুকুনি আর কি। জি, আর রোগীদের জন্য আসলে এই অপারেশনে আসার ক্ষেত্রে আপনি কতটা উৎসাহ দিবেন? যদিও পুরো আলোচনাতেই আপনি বলেছেন রোগীদের তো এটা তো অপারেশনের সিস্টেম, এখন কেউ যদি তার এটা শরীর, হ্যাঁ, শরীর তো আর চেঞ্জ করা যায় না, হ্যাঁ। আমার টাকা আজকে আছে, কালকে হয়তো আরও বেশি থাকবে, এটা আপেক্ষিক জিনিস, হ্যাঁ। টাকা দিয়েও যদি আমার শরীরটা ভালো রাখা যায় তাহলে সমস্যা কি? অনেক সময় দেখা যায় একসময় আমার অনেক টাকা হবে, আছে না, অনেকের চোখ নাই, অনেকের একটা পা নাই, টাকা দিয়ে কি সেটা পাচ্ছে? সে পাচ্ছে না। তো ওই সেন্সটা ভিতরে আসতে হবে যে আমার শরীরটা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস, যেটা শুধু আমার। সুতরাং এই শরীরটাকে ভালো রাখার দায়িত্ব আমার। এটার জন্য যদি আমাকে একটু খরচ করতে হয় আমি করব। আমি 2 লাখ টাকার জামদানি শাড়ি না পরলাম, আমি 2 লাখ টাকা দিয়ে অপারেশন একটা করি, সমস্যা কি? আমরা তো গয়না পরি না, গোল্ডের ভরি এখন 2-2.5 লাখ টাকার মতো হয়ে গেছে। তো সেটা যদি কম্পেয়ার করি, এটাতে তো সার্জারি চার্জ অনেক কম। সুতরাং শরীর যেহেতু আমার ডিসিশনটা আমার নিতে হবে। রোগীদের বলবো যে চিকিৎসা ক্ষেত্রে সবসময় বেস্ট যে জিনিসটা সেটা আপনারা পছন্দ করবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার সেহিনা আক্তার আজকের আয়োজনে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে। জি দর্শক, আরোগ্য নিকেতনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আজকে পুরোটা আলোচনায় আমরা শুনলাম আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ল্যাপারোস্কোপিক সার্জারি এই বিষয়টি নিয়ে, এবং আমরা জানলাম আসলে সাধারণ মানুষ আপনাদের মনে যেই প্রশ্নগুলো থাকে এই ল্যাপারোস্কোপি সার্জারি নিয়ে, আশা করি সেই সবগুলো প্রশ্নের উত্তর আজকের আলোচনার মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজনটি এখানেই শেষ করছি।